প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মনিজা পারুল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি তোমাদের এখন বাংলা প্রথম পত্র বইয়ের তৈলচিত্রের ভূত এই গল্পটি পড়াবো। এই গল্পটি পড়ানোর আগে গত সপ্তাহে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল। কেউ কি বলতে পারো বাড়ির কাজটা কি ছিল? জি ম্যাম, ওটা ছিল আমাদের পাঠ্য একটি কবিতা একুশের গান এর কর্ম অনুশীলন। এখানে একটি কর্ম অনুশীলন দেওয়া আছে, যেটি হলো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করো এবং অনুষ্ঠানে অংশগ্রহণকালে তোমার অনুভূতি বর্ণনার একটি প্রতিবেদন রচনা করো। তো এই প্রতিবেদনটা কে কে রচনা করেছো? কয়জন রচনা করেছো? আর সেই দিন ক্লাসে কে কে ছিলা? ম্যাডাম, সেদিন ক্লাসে আমি আর শশভন ছিলাম। তোমরা দুজন ছিলা। আজকে তো সুশোভনকে দেখতে পাচ্ছি না। সুশোভন কি কোনো কারণে হয়তো ব্যস্ত। আচ্ছা, এইবার সে আবার দেখতে পাচ্ছি জনি সায়েন্স। এটা কে? এটা কি তোমাদের চেনা কেউ নাকি আননোন কেউ? চলে গেছে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা কে লিখেছে? মানে এই প্রতিবেদনটা কি তোমার যারা আজকে ক্লাসে উপস্থিত আছো? আমি একটু আনসাকে প্রশ্ন করছি। আনসা, আনসা মামুনি, তুমি কি গত সপ্তাহের ক্লাসটা দেখেছিলা? না ম্যাম। মানে আমি যে রেকর্ডেড ক্লাসটা ইউটিউবে ছেড়েছিলাম ওটা দেখা হয় নাই না? না ম্যাম, দেখা হয় নাই। আচ্ছা, পান্থসারথী যে শরীফ রাশেদ শরীফ, এরা কি ক্লাস দেখেছিলা? গত সপ্তাহে ছাড়া হয়েছিল যে ক্লাসটা। ইয়েস নো, তাড়াতাড়ি বলো। ম্যাডাম বলছে দেখে নেই। আচ্ছা, বসে দেখে নাই। তো তাহলে আমরা কর্ম অনুশীলনী, আরাম ফাহেক, তুমি কি কর্ম অনুশীলনীটা রেডি করেছো? জি ম্যাম, আমি করেছি। আচ্ছা, তাহলে তুমি একটু পাঠ করে শোনাও। আর যারা আছো ক্লাসে তারা, আমি কর্ম অনুশীলনটা আবার পড়ছি। এই যে 135 পাতায় দেখো একটা কর্ম অনুশীলনী আছে। 21-এর গানের কর্ম অনুশীলনীটা ছিল: 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করো এবং অনুষ্ঠানে অংশগ্রহণকালে তোমার অনুভূতি বর্ণনা করে একটি প্রতিবেদন রচনা করো। এটা শিক্ষার্থীদের একক কাজ ছিল। গত ক্লাসে যারা ছিল তাদের মধ্যে একজন আজকে উপস্থিত আছে, আরাম ফায়েক। সে প্রতিবেদনটা তৈরি করেছে। এখন সে প্রতিবেদনটা পাঠ করবে। তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এ থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা এবং তোমরা পরবর্তীতে লিখবা। লিখে আমাকে আবার পেশ করবা বা তোমরা নিজেরা নিজেদের জন্য সংরক্ষণ করবা। আরাম ফায়েক, তুমি তোমার পরিচয় দিয়ে শুরু করে দাও। আসসালামু আলাইকুম, আমি আরহাম ফায়েক। আমি অষ্টম পড়ার একজন শিক্ষার্থী। আমি এখন গত ক্লাসে যে বাইকার ছিল কর্ম অনুশীলন, সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণকালে আমার অনুভূতি বর্ণনা করে একটি প্রতিবেদন রচনা। আমি সেই কাজটি সুসম্পন্ন করেছি। এখন আমি সেটি প্রতিবেদনটি সবার সামনে উপস্থাপন করতে চাই বা পড়ে শোনাতে চাই। স্কুলে আয়োজিত প্রতিবেদনের শিরোনাম: স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকালে আমার অনুভূতি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান শিক্ষকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ছাত্র শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি সেবার কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করি। খুব ঘুম থেকে উঠে খালি পায়ে পুষ্পস্তবক নিয়ে স্কুলের শিক্ষার্থীদের সাথে আমিও হেঁটে চললাম শহীদ মিনারের দিকে। তারপর স্কুলের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। থানা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাদের বক্তব্য সারমর্ম হলো এই: একটি ভাষা থেকে উৎপত্তি হয়েছিল বাঙালি জাতি, যে জাতি রয়েছে হাজারো বছরের বীরত্ব গাথা। এই জাতি বীরের জাতি, যে জাতির অন্যতম সৃষ্টি মহান একুশ। ভাষা আন্দোলনের পথে বাঙালি তার স্বাধিকার অর্জনের সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। ফলে এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গৌরবেরও।
21 যদিও আজ তার বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে, কিন্তু এই দুর্লভ অর্জন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি এ দিবসের মর্মবাণী বা চেতনা বাস্তবায়নে অনেক কর্তব্য রয়েছে। আমাদের উদ্যোগ নিতে হবে আমাদের প্রাণপ্রিয় ভাষা সংস্কৃতিকে রক্ষা ও সমৃদ্ধ করার জন্য। সর্বস্তরের বাংলা ভাষার শুদ্ধ চর্চা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জাতীয় জীবনে 21-এর গুরুত্ব কি উপলব্ধি করতে হবে, তবেই আমরা সম্মানিত জাতি হিসেবে টিকে থাকবো। প্রতিবেদক আরহাম ফায়েক। ম্যাডাম, এটাই ছিল আমার প্রতিবেদন। অনেক সুন্দর হয়েছে। তোমরা সবাই একটু আরাম সাহেবকে একটু তালি দিয়ে ওকে উৎসাহিত করো। আমি আনসা, তারপর রাশেদ, সবাইকে বলছি যে আরাম ভাইকে আসসালামু আলাইকুম স্যার। স্যার কি আমাদের সাথে জয়েন করেছেন ক্লাসে? আরাম ফায়েক ম্যাডাম, বুঝতেছি না তো স্যারই কিনা নাকি স্যারের ছবি দিয়ে এরকম ইয়ে করতেছে, কে জানে। না, স্যারই হবে। আচ্ছা, স্যার যদি হয়তো ভালো। স্যারকে সালাম, স্যারকে সবাই সালাম দাও। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রতিবেদনটা ছিল, তোমরা তো সবাই প্রতিবেদনটা শুনলা, তাই না? আনসা এবং রাশেদ, তোমরা তো এভাবে লিখতে পারবা না নিজের মতো করে? আরাম ভাই কিন্তু ও নিজের মতো করে লিখেছে। ম্যাম, হেড স্যার লিখছে যে তিনি আর কি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তিনি একটু সমস্যার জন্য মাইকটা অন করতে পারছে না। হতে পারে। এখন তো আমাদের যেহেতু অটো অ্যাডমিট, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। আমাদের স্যার হলে তো আমরা কৃতজ্ঞ যে স্যার আমাদের ক্লাসে জয়েন করেছেন, তাই না? যে স্যার আমাদের জি ম্যাম। ক্লাসটা দেখার জন্য ঢুকেছেন। আচ্ছা, তো আমাদের তো গতদিনের পড়া তো আমরা একটু পড়ে নিলাম। আমাদের আজকের পড়া ছিল কি? তৈলচিত্রের কি ভূত। তৈলচিত্রের ভূতের যে গল্পটা, আমাদের যদিও এটা পাঠে ছিল না, কিন্তু গত ক্লাসে আমাদের একটু দাবি ছিল যে আমরা যেন এই গল্পটা একটু পড়ি এবং বুঝি ও বুঝাই, এরকমই তো কথা ছিল, তাই না আরাম ফাহেক? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু আনসাকে প্রশ্ন করতে চাই। আনসা, তৈলচিত্রের জি ভূত ম্যাম। সম্পর্কে তোমার কি ধারণা একটু বলো তো। যদিও তুমি আজকে একদম মানে তাৎক্ষণিকভাবে উপস্থিত, যদি বলতে পারো তো তুমি স্বতঃস্ফূর্তভাবে বলবো যে হ্যাঁ ম্যাডাম আমি পারি, না হলে বলবো যে ম্যাডাম আমি আমার মনে নাই। এটা এমন কোনো ব্যাপার না যে পারতেই হবে। তৈলচিত্র ম্যাম, ভূতটা এটা আসলে কি? সারমর্মটা এরকম ভাবে বলবো? হ্যাঁ বলো, ম্যাম, নিজের ভাষায় বলো। সারাংশটা। নিজের ভাষায় বলো যে মূল ভাবটা কি। ম্যাম, তৈলচিত্রের ভূত এই গল্পটির মাধ্যমে আহ ম্যাম, একটু। হুম জি ম্যাম। তৈলচিত্রের ভূত এই গল্পটিতে আমাদের কবি মানিক মানিক বন্দ আহ, হুম হুম বলো, হচ্ছে বলো, ভয় নাই, মানিক বলো। বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, যা আমাদের ভুল ধারণা। আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি। যেমন এখানে গল্পে আমরা দেখতে পাচ্ছি যে নগেন কিছু নগেনের ভুল ধারণা ছিল যে তার মামার মৃত্যুর কারণে তার মামার চিত্রটিতে একটি মানে তার মামার অশরীরী আত্মা চলে এসেছে, যার কারণে সে সেটি স্পর্শ করতে পারছে না এবং সে ধাক্কা খাচ্ছে। হুম হুম কিন্তু আসলে ব্যাপারটি ছিল অন্যরকম। হুম হুম আসলে সেটি বৈদ্যুতিক কারণে হচ্ছে। এটির একটি বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। এই গল্পটির মূল বক্তব্যটি হলো, আম, আমরা বিভিন্ন ধরনের ভুল ধারণা, ভুল মতবাদ, এগুলো নিয়ে এগুলো আমাদের এগুলো নিয়ে আমরা অনেক সময় অত্যন্ত বিচলিত হয়ে পড়ি, যার কারণে আমরা সত্যটি খুঁজে বের করতে পারি না। কিন্তু এখানে নগেন ডাক্তার বাবুর সাথে আহ, সাথে আহ, সাথে একজোট হয়ে দুজনে মিলে এই সত্যটিকে উদ্ঘাটন করেছে। যদিও নগেন কিছুটা ভয়ে ছিল যে তার মামার অশরীরী আত্মা তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু ডাক্তারবাবু সেই ভয়টিতে ছিলেন না। তিনি মূলত আহ, আহ,
মোটিভেটেড ছিলেন যে কিভাবে এটির পিছনে সত্যটিকে বের করা যায়, এবং তিনি সেটি বেরও করে ফেলেছেন। এবং সেটি হলো আম, আহ, নগেনের মামাতো ভাই পরেশ যে ইঞ্জিনিয়ারিং পড়ে, সে বিদ্যুতের খরচ কম করার জন্য তার মা- আহ, তার বাবার ছবির সাথে আহ, তার সংযোগের তার যোগ করার মাধ্যমে একটি বৈদ্যুতিক সংযোগ সৃষ্টি করেছে, যার কারণে মানে বৈদ্যুতিক শর্ট, মানে শর্টকাটে আমরা এক কথা বলে দিই যে কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছিল, এই তো। শর্ট সার্কিটের সৃষ্টি যেটুক হয়েছে। তুমি বলতে পেরেছো উপস্থিত আমাদের আনসামণি, এই জন্য আনসাকে সবাই একটু হাততালি দাও তো, সবাই আনসাকে হাততালি দাও, ঠিক আছে? আর আমি তো চাচ্ছিলাম যে সবাই একটু ভিডিওতে আসো আমার মতো, তো কেউ তো তোমরা আসছো না। এর আগের দিন আসছিল আমাদের আরাম ফায়েক আসছিল, তো আরাম ফায়েক আজকে কি কোনো সমস্যা? একটু দেখি তোমাকে যদি দেখানো যায়, আর যদি সমস্যা ম্যাম, থাকে তো দরকার নাই। তো যাই হোক, সামনে ক্লাস থেকে আবার আসুন। আচ্ছা আচ্ছা, তো ওই যে ডাক্তার সাহেব, যে ডাক্তার সাহেব নগেনের ভুলটা ভেঙে দিল, আমরা কি সেই ডাক্তার সাহেবের নাম জানি? ম্যাম, পরাশর ডাক্তার। গুড গুড, এই ডাক্তারের নাম ছিল পরশ্বর ডাক্তার। আনসা কিন্তু অনেক সুন্দর করে বলেছে, তাতে কিন্তু আমাদের মোটামুটি গল্পটা একটা ভাবচিত্রটা, ভাববস্তুটা উঠে এসেছে, কি বলো আরাম ভাই? জি ম্যাম। হ্যাঁ। আর রাশেদ তুমি কি ওই আনসা যখন বলেছে তখন কি তুমি কিছু যে না ঠিক আছে, গল্পটার মূল ভাববস্তুটা বলেছে, এটা কি বুঝেছো তুমি রাশেদ শরীফ? তোমার মাইকটা একটু কাছে নাও বাবা, শোনা যাচ্ছে না। ওর মাইকটা ম্যাডাম সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক জি আছে। ম্যাম। এখন দেখো, এই গল্পটা আমাদের যেহেতু সময় কম, এই গল্পটার পাঠের একটা উদ্দেশ্য আছে, আমি নিজে একটুখানি তোমাদেরকে পড়িয়ে দিই। এই গল্পটা পাঠের উদ্দেশ্য মোটামুটি আমাদের আনসা বলে ফেলেছে। আবার আরাম ফায়েক তো তুমি, আমি তো পড়া দিয়েছিলাম, তুমি তো কিছুটা পড়ে রেখেছো, তুমি কি এই সম্পর্কে, গল্প সম্পর্কে তুমি কিছু বক্তব্য রাখতে চাও? মানে তোমার দৃষ্টিকোণ থেকে কি তুমি কিছু বলতে চাও তৈলচিত্রের ভূতের উপরে? ম্যাম, জি ম্যাম। আচ্ছা বলো, তা আপনি তুমি বললে বলো। আমি কিছু বলবো। হ্যাঁ তুমি বলো, আমি শুনি, বলো, আমরা সবাই শুনবো। আচ্ছা। তৈলচিত্রের ভূত মূলত একটি ছোট গল্প। এই গল্পটির উদ্দেশ্য হলো ভূত বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে কুসংস্কার অন্ধবিশ্বাসকে দূর করাই এর উদ্দেশ্য। গল্পটি পড়ে শিক্ষার্থীরা যেন ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত এবং সচেতন হতে পারে, এটি ছিল লেখকের উদ্দেশ্য। এই গল্পে তিনি দেখেছেন বিজ্ঞান বুদ্ধির জয়। এই গল্পে আমরা দেখতে পাই যে নগেন তার মামা পর তার মামার মৃত্যুর পর কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কিছু অস্বাভাবিক ঘটনার কারণে। কারণ তার মামা যখন বেঁচে ছিল তখন সে তার মামাকে যদিও বাইরে অনেক শ্রদ্ধা সম্মান করতো, কিন্তু ভিতর অন্তর থেকে সে তার মামার প্রতি কোনো সম্মান পোষণ করতো না বা ভালোবাসতো না। কিন্তু মামার মৃত্যুর পর সে দেখলো যে মামা প্রায় নিজেদের ছেলের সমান টাকা করে তার জন্য দিয়ে গেছেন, যা দেখে তার মনে শ্রদ্ধা ভক্তি জন্মায়। কিন্তু কিছু সমস্যার কারণে, যেমন তার বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা জানতে পারে সমস্ত বাস্তবতা, তার কাছে আর কিছুই লুকায়িত থাকে না, এবং এজন্যই তার জীবনে ঘটেছে অস্বাভাবিক ঘটনাগুলোকে সে তার মামার অশরীরী আত্মার কর্মকাণ্ড বলে চিহ্নিত করেছে। যেমন সে তার মামার একটি ছবিতে হাত দিতে গেলে সে অত্যন্ত দূরে ছিটকে পড়তো এবং তার মধ্যে কিছু শারীরিক সমস্যা দেখা দিত। এটা নিয়ে সে যখন পরাশর নামের একজন ডাক্তারের সাথে কথা বলে, তখন পরাশর ডাক্তার এই সত্যটা উদ্ঘাটন করেন। মূলত তার মামার ছবির সাথে লাগানো বাল্বগুলোতে বৈদ্যুতিক প্রবাহের কারণেই
এই শখ খাওয়ার ঘটনাটি ঘটেছে। এবং এরপর নগিনের মন থেকে তার মামার মৃত্যুর পর যে অশরীরী আত্মা যে ঘটনার ব্যাপারটা তার মনে বাসা বেঁধেছিল, সেই ধারণাটি তার মন থেকে দূর হয়ে যায় এবং সে বিষয়টিকে যুক্তি দিয়ে বিচার করতে শিখে এবং তার মন থেকে সমস্ত ভয় কুসংস্কার দূর হয়ে যায়। এবং এই গল্পটি পড়ে আমরা যেন নগিনের মতো সবকিছুকে ভয়মুক্ত কুসংস্কার মুক্ত হতে পারি এবং সবকিছুকে পরশের ডাক্তারের মতো যুক্তি দিয়ে বিবেক দিয়ে এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, বা আমাদের মধ্যে যেন সে আগ্রহ জন্মায়, এটি ছিল মূলত এই পাঠের উদ্দেশ্য। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই তালি দাও। আমি যা বলতে চেয়েছিলাম আমার চেয়ে অনেক সুন্দর করে বলেছে আমাদের আরাম ফাহেক। দেখো, আমরা যদি এরকম ক্লাসে থাকি, আমরা যদি নিজেরা নিজেরা আলোচনা করি, তাহলে হয় কি অনেকগুলো কথা, অনেক কিছু। পান্থ সারথি কিছু বলবা? কে তুমি? চলে গেছে ম্যাডাম। আচ্ছা, তো যাই হোক, আমরা যদি কোনো গল্প নিয়ে বা কোনো কবিতা নিয়ে কোনো কিছু নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে অনেক কিছু কিন্তু বের হয়ে আসে, তাই না? হয়তো আমাদের সামনে আমাদের জন্য 9 অপেক্ষা করতেছে, আমরা হয়তো আর বেশি দিন 8-এর পর পড়বো না, কিন্তু আমার দেখো তোমাদের কতটুকু কেমন লাগতেছে জানি না, কিন্তু আমাদের শেষ বেলায় শেষ মুহূর্তে গল্পগুলো যখন আমরা রিভাইজ করতেছি পড়তেছি, তখন কিন্তু আমাদের যে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বা সারা বছর যেভাবে বইগুলো পড়েছো, তার পাশাপাশি এখন যে বইগুলো আমরা পড়ছি, মানে আমরা যে এখন তো পড়ছি না, এখন আমরা ইভ্যালুয়েশন করছি, মূল্যায়ন করছি বইটাকে নিজের মতো করে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মানে এতদিন তো তোমাদের পর্যায়টা ছিল জ্ঞান লেভেলে, তাই না, নলেজ লেভেলে। এখন কিন্তু তোমরা কোথায় আছো? এখন তোমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আছো, মানে তোমরা এখন গল্পটা আসলে ভাব বস্তু বুঝতে পারতেছো। ঠিক একইভাবে তোমরা যখন অন্য গল্পগুলো পড়বা, নতুন করে একবার করে রিভাইজ করবা, তখন দেখবা যে তোমার যে আগের পড়াটা ছিল আর এখন যে পড়তেছো তার মধ্যে একটা ডিফারেন্ট তৈরি হবে। এবং ওই যে আমাদের 3 নাম্বার কথা যেটা আসে, যেটা আমাদের যদি জ্ঞান অনুধাবন, আমরা যেভাবে এখন অনুধাবন করতে পারতেছি, মানে কি রিয়ালাইজড করতে পারতেছি, ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি, ওই যে 3 নাম্বার কথাটা প্রয়োগ, আমরা এই পরিস্থিতিটাকে নতুন একটা পরিস্থিতিতে অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমি তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেই বা কোনো কর্ম অনুশীলনী দেই যে এরকম করে একটা গল্প তোমরা ছোট করে 10 লাইন 20টা বাক্য বা 30টা বাক্য বা 50টা বাক্যতে লেখো, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবা না? জি ম্যাম। তাহলে এই যে তোমরা পারবা, এইটাই হলো তোমাদের অ্যাপ্লাই। তার মানে কি, তোমরা 3rd লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছে গেছো। তারপরে আমি যদি তোমাদেরকে আবার একটা উদ্দীপক দেই বা কোনো একটা এই গল্পের ছায়া অবলম্বনে একটা কিছু দিয়ে তোমাদেরকে যদি মূল্যায়ন করতে বলি, যুক্তি দিতে বলি, তারপর হলো মতামত দিতে বলি, বা এইটা কেন এই কথাটা এমন হলো, যে কোনো একটা বইয়ের একটা ডায়লগ দিয়ে বললাম যে কথাটাকে বিশ্লেষণ করো, তখন দেখবা যে এই যে তোমার এই যে সুন্দর করে পড়া হলো বা বোঝা হলো, এই যে তুমি যদি পড়ো ঠিক মতো, এই যে দেখো আজকের ক্লাস থেকে আমরা এই শিক্ষাটা নেব যে আমরা বিশেষ করে বাংলা আমাদের যেহেতু ভাষা, আমার মায়ের ভাষা, আমার ভাষা, আমার দেশের ভাষা, আমরা বাংলাদেশি, তাহলে আমার বাংলা আমার বেসিক মূল ভিত, এই ভিতটাতে আমরা যদি ভালোভাবে শিখি, আমাকে আগে পড়তে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি ম্যাম। আমাদেরকে আগে বইটা, সেটা বাংলা হোক, সমাজ হোক, বিজ্ঞান হোক, যেগুলোতে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে, সেই বইগুলো আমাদেরকে আগে পড়তে হবে, পরের বার পড়ে বুঝতে হবে, তারপরের বার পড়ে আমি ওইটা নতুন কোনো সিকোয়েন্সে পরিস্থিতিতে অ্যাপ্লাই করতে পারি কিনা, প্রয়োগ করতে পারি কিনা, সেইটার আমার যোগ্যতা অর্জন করতে হবে। এবং লাস্ট অফ আমাকে একটা লাইন দেওয়া হবে বা একটা বাক্য দেওয়া হবে, একটা কিছু বলা হবে ওই গল্প সম্পর্কে, বলে তোমাকে বলা হবে যে তোমার একটা মতামত দাও বা তোমার পক্ষে যুক্তি দেখাও বা তুমি এর সাথে একমত কিনা, এই ধরনের। এইরকমই তো প্রশ্ন থাকে নাকি এর বাইরে থাকে? না, এরকমই থাকে। এইরকমই থাকে। তাহলে আমাদের কিন্তু 8 ক্লাস প্রায় শেষের দিকে। আমি নিজেও এখনো জানি না যে আগামী সপ্তাহে আমাদের এই দিনে বাংলা প্রথম ক্লাস আর হবে কিনা। যদি হয়, যদি তোমরা করো, আমি তোমাদেরকে অবশ্যই করাবো, আর যদি না হয় সেটা পরবর্তীতে কি নির্দেশনা আসে আমি জানি না। তবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা ক্লাস 9-এ যখন উঠবা, 9-এর বাংলা কিন্তু আমাদের শুরু থেকে সুন্দর করে শুরু করতে হবে, কারণ 9-এর বাংলার একটু কবিতাগুলা একটু ভাষাগত জটিল
জটিলতা আছে, যদিও তোমরা যদি বুঝে পড়ো তা এর ভয় পাওয়ার কিছু নাই। আমাদের স্কুলে অনেক ভালো শিক্ষক আছেন বাংলা পড়ানোর মতো। আবার এই কথা ভেবো না যে ম্যাডাম নিজের কথা বলতেছে, এটা না, বাংলা বোঝানোর মতো আমাদের স্কুলে যথেষ্ট ভালো শিক্ষক আছেন। শুধু বাংলাই না, আমার নট অনলি বাংলা, সব সাবজেক্টের জন্য আমাদের ভালো শিক্ষক আছে। কিন্তু তোমাদের কাজটা হবে কি, তোমরা যখন 9 ক্লাসে উঠবা আর আমাদের উদ্ভূত বৈশ্বিক যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমি এই আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই যে যদি আমাদের এইভাবেই ক্লাস হয়, যদি আমাদের অনলাইনেই ক্লাস করতে হয়, যদি ডিজিটাল ক্লাসই করতে হয়, তাহলে দয়া করে তোমাদের যে সকল বন্ধু বান্ধবদের সাথে গ্রুপে কথা হয়, চ্যাটিং হয়, মেসেজিং হয়, তাদেরকে অন্তত এই মেসেজটা পৌঁছিয়ে দিও যে বছরের শুরু থেকে যে ক্লাসগুলো হবে তারা যেন ওই রুটিন অনুযায়ী যে টিচার যে ক্লাস নিবে সেই ক্লাসগুলো যেন তারা অবশ্যই জয়েন করে। কারণ সে যদি একটা ক্লাস মিস করে, পরের ক্লাসটায় যেয়ে কিন্তু আগের ক্লাসটার সাথে সে আর সংযোগ করতে পারবে না, তখন তার জন্য কঠিন হয়ে যাবে। আর তাকে যে বাসায় যে বোঝানোর মতো কোনো শিক্ষকও পাবে না, কেউ পাবে না। কারণ সবার বাবা মাই তার কার্যক্ষেত্রে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। এখন স্পেশাল এসে যদি কোনো শিক্ষককে বলে, দেখা যাবে যে তারও হয়তো স্পেশাল কোনো টাইম হবে না। আমি কি বাস্তবধর্মী কথাগুলো বলছি? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। অতএব আমাদেরকে সিনসিয়ার হতে হবে। আমাদের সামনে বড় ক্লাস এবং 2 বছর মেয়াদি পড়বো, কিন্তু আমাদেরকে টার্গেট রাখতে হবে যেন আমরা 1 বছরের মধ্যে আমরা মোটামুটি ওই বইয়ের 1/4 বই শেষ করে ফেলতে পারি। এবং যে টিচারই যে সাবজেক্টটা পড়াক না কেন, আমরা তার কাছ থেকে বুঝে নেব। না বুঝলে ওই টিচারকে আমরা বারবার প্রশ্ন করব, ম্যাডাম, টিচার, স্যার, আমরা এটা বুঝি নাই, প্লিজ আরেকবার বলেন, প্লিজ আরেকবার বলেন। প্রয়োজনে আমরা 1 ক্লাস 3 দিন করব, 4 দিন করব, সমস্যা নাই তো, আমাদের হাতের সময় থাকবে তখন, তাই না? এই বছরের মতো তো হবে না, এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি না। জি ম্যাম। তো আমাদের উচিত হবে আমাদের সামনে যে ক্লাসগুলো হবে আমরা যেন কেউ একটা ক্লাসও বাদ না দিই। বাবা, তোমাদের জন্য আমার দোয়া থাকবে, তোমরাও আমার জন্য দোয়া করবা। আর যদি আগামী সপ্তাহে ক্লাস হয় তাহলে তোমরা কোনটা পড়বা, কোন গল্পটা পড়তে চাও একটু বলো, তাহলে ওইটা তোমরা একটু পড়ে রাখলে সুবিধা হবে। আর ক্লাস না হলে তো আর কোনো কথা হবে না। আমি ম্যাডাম, হ্যাঁ, বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। গুড, ভেরি গুড। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যদি আমরা সামনের সপ্তাহে ক্লাস, ইনশাআল্লাহ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পড়বো, ঠিক আছে? তোমরা জি ম্যাম। সবাই একটু পড়ে রাখবা। তারপর ওখানে যদি কর্ম অনুশীলনী থাকে সেটা একটু দেখে রাখবা। আজকের কি কোনো কর্মশীলনী ছিল? আজকের কোনো, দেখো তো কোনো কর্মশীলনী ছিল কিনা। উম, জি ম্যাম, বলছে 400 শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি ভূতের গল্প লিখতে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা এই যে আছে আমার, দেখো, হ্যাঁ। খুব মজা। 400 আম- শব্দ, এত শব্দের দরকার নাই। 200 বা 100 শব্দের মধ্যে তুমি একটা ভূতের গল্প লিখবা। বা ওই যে আর আমাদের সমাজে 2 নাম্বার খ নাম্বারটা আছে, আমাদের সমাজে ভূত ছাড়াও কি কি কুসংস্কার আছে সেটার একটা তালিকা করতে পারো। অথবা ওই যে যাত্রার সময় হাঁচি দিলে কি হয়, পেছন থেকে ডাকলে কি হয়, এক শালিক দেখলে কি হয়, খালি কলম দেখলে কি হয়, কাক ডাকলে কি হয়, এই যে কুসংস্কার, আমরা একটু মজা করতে পারবো সামনের ক্লাসে। এগুলো একটু তোমরা লিখে রাখবা, পয়েন্ট করে করে লিখে রাখবা। আর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামটা একটু যদি সম্ভব করে রাখবা, ঠিক আছে? ম্যাডাম, কোন নাম্বারটা না খ নাম্বারটা নাকি দুইটাই? দুটোই করবো আমরা, ওই শর্ট শর্ট করে করবো। 400 ওয়ার্ড দিয়েছে তো 400 ওয়ার্ড দরকার নেই, আমরা 100 ওয়ার্ড দিয়ে করি, ছোট করে করি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তোমরা ভালো জি। থাকো। আজকে তাহলে ক্লাসটা অনেক মজার হলো। ভালো থাকো, সাবধানে থাকবা, বাসায় থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। আর আমিও দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো। হ্যাঁ, তা আজকে জি ক্লাস ম্যাম। থেকে লিভ নাও তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।